মনের টনিক, এটা প্রচার করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার নিরিখে আজকে আমি এই ভিডিওটা বানানোর চেষ্টা করছি। আশা করি আমার ইউটিউব চ্যানেলের দর্শক এবং যারা এই ভিডিওটা দেখবেন অথবা বিভিন্ন সময় আমার প্রচার গাড়িতে, প্রচার সাইকেলের মাধ্যমে আমি যখন প্রচার করব, তখন যারা ভিডিওটা বা এই শব্দ যাদের কানে পৌঁছবে তাদের কিছু উপকার হলেও হতে পারে এই মনে করে আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি। আপনারা ধৈর্য ধরে এই ভিডিওর কথাগুলো শোনার চেষ্টা করুন। আশা করি আপনাদের উপকার হবে, এই আশা রাখি। নমস্কার। আমি দীর্ঘদিন ধরে ভদ্রাক্ষ এটাকে প্রচার করে আসছি। ভদ্রাক্ষ আর কিচ্ছু না, ভদ্রাক্ষ হচ্ছে গায়ত্রী যন্ত্র। গায়ত্রী মন্ত্রের উপকার আমি আগেও বলেছি এবং অনেক বলেছি। তাদের স্মৃতিচালনায় তারা গায়ত্রী যন্ত্র, গায়ত্রী মন্ত্রের মানে সুফলগুলো তারা বলে গেছেন। গায়ত্রী মন্ত্র যে সাক্ষাৎ মানুষের জীবনে ফল প্রদান করে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই জায়গাতে দাঁড়িয়ে আমি গায়ত্রী যন্ত্র খুঁজে পেয়েছি এবং বিভিন্ন জায়গায় আমি এই গায়ত্রী যন্ত্র প্রচার করে বেড়াচ্ছি। তার মধ্যে অগ্রগণ নীলগঞ্জ হাট, আমি বুধবার এবং শনিবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত নীলগঞ্জ হাটে থাকি, এই প্রচার করি। আশা করি আপনারা আমার সাথে সেখানে যদি যোগাযোগ করার চেষ্টা করেন আমার সাথে দেখা হতে পারে। এবং প্রতিদিন মানে সোম, মঙ্গল, বুধ, শুক্র এবং শনি, বৃহস্পতিবার এবং রবিবার বাদে আমি শান্তিনগর, কলতা শান্তিনগর প্রথম সঙ্গে ঠিক সামনে যে আমার বামদেব এবং মা তারার মন্দির স্থাপন হয়েছে, এই মন্দিরে আমি প্রচার করি। আপনারা এখানেও এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন। গায়ত্রী যন্ত্র সম্পর্কে কিছু বলতে গেলে প্রথমেই বলতে হয় গায়ত্রী যন্ত্র এমনভাবে মনের উপর কাজ করছে এবং এটা মনের টনিক। মনের টনিক যখনই আমি বলার চেষ্টা করছি বিভিন্ন মহলে এর ভীষণভাবে সাড়া পাচ্ছি আমি। এই মনের টনিক সব প্রকার, সব বয়সের মানুষ, সব সমাজের মানুষ, নারী পুরুষ নির্বিশেষে সকলের মনে ভীষণভাবে সাড়া ফেলেছে এবং তারা ভীষণভাবে আমার সাথে একমত হচ্ছেন যে এই জিনিসটা তারা চাইছিলেন। মনের টনিক, মনের যে ব্যথা, মনের ব্যথা দূর করার জন্য যে টনিক হতে পারে, এরা তারা ভীষণভাবে আগ্রহ প্রকাশ করছে। এই জন্যই আমি এই ভিডিওটা বানানোর চেষ্টা করছি। মনের টনিক সকল বয়সের মানুষেরই দরকার। প্রত্যেকটা মানুষ, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আজীবন মানুষের মন বিভিন্নভাবে চঞ্চল হয়ে ওঠে, বিভিন্নভাবে সেটা কাজ করে। মনে দুঃখ হয়, আনন্দ হয়, সবকিছু হয়, রাগ হয়, যত রকমের আমাদের অভিব্যক্তি হয় সেটা মনের থেকেই বিকাশটা আমরা দেখতে পাই। ফলে মনের টনিক শুধুমাত্র যে যুবক যুবতীদের জন্য তা নয়, মনের টনিক শিশু থেকে একদম বৃদ্ধ পর্যন্ত আজীবন মনের টনিক কাজ করছে মানুষের জীবনে। এই মনের টনিক যারা অল্প বয়সে যারা ছাত্র, তারা আজকাল একটা সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মোবাইল। এ কথা বলার অপেক্ষা রাখে না যে মোবাইল মানুষের জীবনে এক অপরিহার্য অঙ্গ দাঁড়িয়েছে। শিশু, একেবারে শিশু, দুধ খাওয়ার শিশু, সে কিছুই বোঝে না, সে মায়ের কোলে থাকে, তাকেও যদি মোবাইল দেওয়া হয় সে মায়ের কোল ছেড়ে ওই মোবাইলের দিকেই সে আকৃষ্ট হচ্ছে। এমন একটা জায়গায় পৌঁছেছে। আর যারা বয়স হয়েছে তাদের তো বলার কিছু অপেক্ষাই রাখে না, তারা তো সারাদিন মোবাইল ঘাটতে পারলে তাদের খুব আনন্দ হয়। কিন্তু সমস্যা হচ্ছে এই মোবাইল ঘাটতে গিয়ে নার্ভের উপর ভীষণভাবে চাপ পড়ে যাচ্ছে এবং নার্ভের উপর যখন চাপ পড়ছে নার্ভ আস্তে 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 ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। অপরিণত অবস্থায় যারা মোবাইল দেখছে তারা অল্প দিনের মধ্যে তাদের নার্ভাস সিস্টেম ড্যামেজ হয়ে যাবে। যারা পরিণত অবস্থায় মোবাইল দেখছে তারাও অল্প দিনের মধ্যেই নার্ভাস সিস্টেম ড্যামেজের সম্মুখীন হবে। ফলে এমত অবস্থায় আর এছাড়া অন্যান্য যারা নেশা করছেন তাদের সম্পর্কে আমি নাই বা বললাম,
তারা তো নেশা করছেন, তারা তো আস্তে আস্তে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, সে ব্যাপারে তো কোনো কথাই নেই। কিন্তু যারা অন্য কোনো নেশা করেন না, কিন্তু মোবাইল দেখেন, কম্পিউটার, ল্যাপটপ, এইসব যাদের নিয়মিত কাজের অঙ্গ হিসেবে যারা কাজ করছেন, তারা মানে অজান্তেই তাদের নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে দিচ্ছেন। এই ড্যামেজ যদি সত্যি সত্যি যদি কন্ট্রোল করতে হয়, এই ড্যামেজের সাথে যদি মোকাবিলা করতে হয়, তাহলে গায়ত্রী যন্ত্র একমাত্র উপায় বলেই আমি মনে করি। এই গায়ত্রী যন্ত্র নার্ভাস সিস্টেমের উপরে ভীষণ সুন্দরভাবে কাজ করছে। আসলে আমাদের মনের উপর অনেকভাবেই আজ পর্যন্ত অনেক রকমের কাজ আমরা দেখতে পাই, যেমন শব্দ তরঙ্গের মাধ্যমে মনকে শান্ত করা যায়, সেটা বহুদিন ধরে কাজকর্ম চলছে এবং এই নিয়ে বিজ্ঞানীরা অনেক আলাপ আলোচনা করেছেন এবং সেটা ফলপ্রসূ বটে। আমি যেটা আবিষ্কার করেছি সেটা বস্তুবাদ, সেটা গায়ত্রী যন্ত্র। এই গায়ত্রী যন্ত্র একদমই একটা বস্তু, এটা কোনো এটা পার্থিব জিনিস, প্রাকৃতিক জিনিস। এটা চোখের মাধ্যমে রাত্রিবেলায় দুই চোখে 2 ফোঁটা দিয়ে শুয়ে পড়তে হবে, ঘুমোতে হবে, এবং সেই ঘুমানোর সময় চোখের মাধ্যমে নার্ভাস সিস্টেমের উপরে এটা সুন্দরভাবে কাজ করবে। অনবরত কাজ করতে থাকলে সুন্দর একটা ঘুম হবে, এবং ঘুম যখনই হবে তখনই সে কিন্তু অর্ধেক সুস্থ হয়ে যাবে। এবং দেখবেন যারা মোবাইল দেখে, তারা রাত 2টো 3টে 4টে পর্যন্ত মোবাইল দেখে, তারপরে একটু ঘুমোয়, সেই ঘুমটা ভাঙতে ভাঙতে সকাল 11টা বেজে যায়, ফলে তাদের ঘুমও ঠিক মতো হয় না। ফলে মানুষের ঘুম যখন ঠিক মতো হবে না, তখন তার শরীরে 1000 রোগের বাসা বাঁধবে, এটাই স্বাভাবিক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ফলে মানুষ যদি ঠিক সময় মতো অন্তত 5-6 ঘন্টা যদি নির্বিঘ্নে ঘুমোতে পারে, তাহলে মানুষের অনেক রোগ থেকে মানুষ মুক্তি পেতে পারে। এবং এটা আমি আমার ব্যক্তিগত জীবনে আমি এর প্রয়োগ করে দেখেছি এবং উপকার পেয়েছি বলেই আমি প্রচার করার এত খানিক সাহস পাচ্ছি। আপনাদের কাছে আমার একমাত্র অনুরোধ, আপনারা যারা সংসারী আছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে আপনাদের বাড়ির ছেলেমেয়েরা কথায় কথায় উত্তেজিত হয়ে যাচ্ছে, কথা বললেই তারা রেগে যাচ্ছে এবং এমন কাণ্ড ঘটাচ্ছে যেগুলো মানে ঠিক আশাপ্রদ নয়, এবং তারা পড়াশোনা ঠিক মতো করতে পারছে না। ফলে এই জাতীয় বাচ্চাদের যদি এই টনিক ব্যবহার করানো যেতে পারে, আমার দৃঢ় বিশ্বাস তারা তাদের পড়াশোনায় সুন্দরভাবে অগ্রগতির দিকে এগিয়ে যাবে। একদম শিশু থেকে 5-6 এরকম বয়সের ছেলেমেয়েরাও আজকে মোবাইল দেখছে, ভীষণভাবে মোবাইল দেখছে। মোবাইল দেখার জন্য তাদের নার্ভাস সিস্টেমের উপর ভীষণভাবে চাপ পড়ে যাচ্ছে। ফলে তারা যদি এটা ব্যবহার করে তাদের অনেক উপকার হবে, তাদের কনসেন্ট্রেশন এমনি বেড়ে যাবে, তাদের পড়াশোনা সুন্দর হবে এবং তারা ভালো রেজাল্ট করবে। এটা গেল একটা দিক। তারপরে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক যারা পড়াশোনা করে তারা মোটামুটি কিশোর থেকে যুবকের দিকে যাচ্ছে, যৌবনের দিকে যাচ্ছে, তাদের একটুখানি সমস্যা আসে, কৈশোরের দিকে যাচ্ছে, তখন তাদের বয়সের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তাদেরকে আরো বিভিন্নভাবে তাদের নাড়া দেয়। তারা যদি এটা ব্যবহার করে তাদেরও মন সংযত হবে এবং তারাও তাদের পড়াশোনাগুলো সুন্দরভাবে করে যেতে পারবে। এরপরে আসে চাকরি বা ব্যবসাজনিত সমস্যাগুলো, যে কে কোন দিকে যাবে, কে চাকরি করবে, কে ব্যবসা করবে, কে প্রফেশনে যাবে, কে কি করবে। এই যে সমস্যাগুলো মানুষ ডিসিশন নিতে পারে না। এই ডিসিশন না নেওয়াটাও একটা অসুবিধা, একটা রোগ। যারা নিজেরা কোনো ডিসিশন নিতেই পারে না, কিন্তু তারা ভীষণভাবে ভোগে, মানে মানসিক যন্ত্রণায় থাকে যে কোনটা করবো, এটা করবো না ওটা করবো, এটা করবো না ওটা করবো, এটা করবো না, সায়েন্স করবো না, আর্টস করবো না, কমার্স করবো, এইরকম একটা ডিসিশন নিতে পারে না। তারাও একটা সমস্যায় ভোগে। ফলে তারা যদি এটা ব্যবহার করে, আমার দৃঢ় বিশ্বাস তাদের কনসেন্ট্রেশন বাড়বে এবং তাদের গ্রাজুয়েশন লেভেলে তারা যেতে সুবিধা হয়ে যাবে। গ্রাজুয়েশন থেকে তারপরে তারা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যে যাই করুক না কেন, সেই পথে গেলে তাদের উন্নতি হবে, আমার দৃঢ় বিশ্বাস। তারপরে গেল কাজের ক্ষেত্র। এবার যারা কাজে যাচ্ছে, এখন সরকারি চাকরি নেই বললেই চলে, ফলে লক্ষ লক্ষ ছেলে মেয়ে সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে, পাচ্ছে 2-1 জন, নেই বললেই চলে, তার মধ্যে 2-1 জন হয়তো কোনোভাবে ফাঁসকে পাচ্ছে। অধিকাংশ সরকারি চাকরি বন্ধ। বেসরকারি ক্ষেত্রে আপনি যখনই যাচ্ছেন তখন সেখানে প্রচন্ড চাপ। এই চাপ অনেকেই নিতে পারছে না এবং তারা মূলত বেসরকারি ক্ষেত্রে যে কাজের সুবিধাগুলো আছে সেইগুলো মূলত কম্পিউটার জনিত,
কম্পিউটারের উপর আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়ে ইঞ্জিনিয়ারিং করে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে সেই সব সেক্টরে গেছে এবং যারা দেশ বিদেশে চলে গেছে তারা প্রচন্ড চাপের মধ্যে আছে। এটা আমার কথা না, এটা পেপারের কথা বা বিভিন্ন মহল থেকে এই কথাগুলো আমরা পাচ্ছি যে যারা প্রাইভেট সেক্টরে যারা আছে তারা কত চাপের সম্মুখীন হচ্ছে এবং তারা দিন রাত 24 ঘন্টা তাদেরকে কাজ করতে হচ্ছে। 8 ঘন্টা জায়গায় 12 ঘন্টা তাদের কাজ করতেই হয়। ফলে তারা যা অতিরিক্ত প্রেশার নেয়, এই প্রেশার নার্ভাস সিস্টেম বেশি দিন নিতে পারে না। ফলে অল্প দিনের মধ্যেই তারা বিভিন্ন রোগের শিকার হচ্ছে। এই গেল একটা দিক। তারপরে আসুন বৈবাহিক ক্ষেত্রে। বৈবাহিক ক্ষেত্রে এসে স্বামী স্ত্রী কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। স্বামী থাকে এক জায়গায়, স্ত্রী থাকে এক জায়গায়, স্বামী এক চাকরি করে, স্ত্রী এক চাকরি করে। ফলে এদের মধ্যে যে যোগাযোগ, সেই যোগাযোগটা বিভিন্ন কারণে হচ্ছে না, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে এরা ভীষণভাবে ডিপ্রাইভ হচ্ছে। এই যে চলে আসলো ডিপ্রেশন, এই ডিপ্রেশন শব্দটা চলে আসলো ওইখানে গিয়ে ডিপ্রেশন আমরা পাচ্ছি। তার আগে কিন্তু ডিপ্রেশন আমরা বুঝি না। ডিপ্রেশন বুঝছি যখন সে সমাজ জীবনে, যখন সে বৈবাহিক জীবনে আসছে, তখন ডিপ্রেশন শব্দটা চলে আসছে। ইংরেজি শব্দ, এটা বাংলা শব্দ না। বাংলা শব্দ মনের সমস্যা, মনের টনিক। বাংলা শব্দটা আমরা মোটামুটি বিয়ের আগে পর্যন্ত পাচ্ছি, কিন্তু ডিপ্রেশন শব্দটা বিয়ে করার পরেই আমরা নতুন করে পাচ্ছি যে ও ডিপ্রেশনে হচ্ছে, ও ডিপ্রেশনে হচ্ছে, ও ডিপ্রেশনে হচ্ছে। এই ডিপ্রেশন ডিপ্রেশন ডিপ্রেশন, এই কথা থেকেই সমাজের যত সমস্যা। আজকে দেখেন দুদিন পর পর বঙ্গোপসাগরের ডিপ্রেশন, দুদিন পর পর আরব সাগরের ডিপ্রেশন, দুদিন পর পর ভারত মহাসাগরের ডিপ্রেশন, আমেরিকার ডিপ্রেশন, জাপানের ডিপ্রেশন, সারা দুনিয়ায় ডিপ্রেশন। এই ডিপ্রেশন থেকে বাঁচার একমাত্র রাস্তা অক্সিজেন বাবার মনের টনিক। এই মনের টনিক যারা ব্যবহার করবে, তারা তাদের মন যদি শান্ত রাখতে পারেন, তাহলে পৃথিবীর মন আস্তে 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 আস্তে, পৃথিবীর প্রকৃতি আস্তে 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 শান্ত হতে বাধ্য। সারা সমুদ্রকে আপনি দমন করতে পারবেন না। সমুদ্রের মধ্যে যত তরঙ্গ আছে, মানুষের মনের মধ্যে তত তরঙ্গ আছে। সমুদ্রে যত ঢেউ আসে, মানুষের মনে তত ঢেউ ওঠে। এই ঢেউ, সমুদ্রের ঢেউ দমন করার থেকে নিজের মনের ঢেউ দমন করে, তাহলে আমার মনে হয় সারা পৃথিবী শান্ত হবে। পৃথিবী শান্ত করার আর কোন রাস্তা আছে বলে আমি মনে করি না। আমি মনে করি আমার মন যদি শান্ত থাকে, তাহলে আমার জগৎ শান্ত। বিশ্ব এক জিনিস, জগৎ আর এক জিনিস। বিশ্ব মানে গোটা পৃথিবীটাকে বিশ্ব বলা হয়, আর জগৎ মানে যে যেখানে আছে তার পারিপার্শ্বিক যে অবস্থা, তাকে বলা হয় জগৎ। প্রত্যেকটা মানুষের জগৎ আলাদা। আমার জগৎ এক রকম, আপনার জগৎ আর এক রকম। আমার জগতের মধ্যে আমার যে পরিব্যক্তি, সেটা আমার জগৎকে নিয়ে আমার পরিব্যক্তি। আপনার যে পরিব্যক্তি, আপনার জগৎকে নিয়ে আপনার পরিব্যক্তি। এইভাবে প্রত্যেকেই যদি প্রত্যেকের জগৎকে শান্ত করে রাখতে পারেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। এবং সেটা কতদিন, সেই দিনটা আবিষ্কার করতে আমার প্রায় 25 বছর সময় লেগে গেছে। কতদিন পর্যন্ত মানুষ অপেক্ষা করতে পারে, বা কতদিন পর্যন্ত মানুষ সময় দিতে পারে তার নিজেকে সংযত হতে বা নিজের বুদ্ধি বিকাশ করতে। এইভাবে আমি দেখতে পেয়েছি মাত্র 1 বছরের মধ্যেই একটা মানুষ তার নিজের জগৎকে কন্ট্রোলে নিয়ে আসতে পারে, যদি কিনা সে নিয়মিত প্রতিদিন রাত্রিবেলায় এই মনে টনিক যদি সে রাত্রিবেলা শোয়ার সময় ব্যবহার করে। 1 বছরের মধ্যে সে যা চাইছে, মানে তার যে টার্গেট, সেই টার্গেটে সে পৌঁছে যাবেই যাবে। এই আমার দৃঢ় বিশ্বাস। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই বলেই আজকে আমি এই কথা বলতে সাহস পাচ্ছি। আপনারা এরপরে বিভিন্ন যারা পরিণত মানুষ, আরো পরিণত মানুষ, যারা বিভিন্ন বিজ্ঞান চর্চার মধ্যে আছেন, যারা সাহিত্য রচনার মধ্যে আছেন, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, বিভিন্ন বড় বড় প্রফেশনে আছেন, যারা দীর্ঘ সময় ধরে তাদের কর্মজীবনে নিয়োজিত করেছেন, তারা 40 থেকে 50 বছর বয়স যাদের, তারা যখন তাদের কাজে সাকসেস আসছে না, তারা কিন্তু ভয়ঙ্কর রকমের ডিপ্রেশনে পড়ে যাচ্ছে। তাদেরও ডিপ্রেশন হয়, পরিণত মানুষেরও ডিপ্রেশন হয়। শুধু যে যুবক যুবতীদের ডিপ্রেশন আসে তা নয়, অনেক পরিণত মানুষকে আমি ডিপ্রেশনে ভুগতে দেখেছি। এবং তারা যথেষ্ট ট্যালেন্ট হওয়া সত্ত্বেও তারা তাদের টার্গেটে পৌঁছতে পারেনি। তাদের ব্রেন তাদের চলার পথকে অ্যাকসেপ্ট করেনি। আমি তাদেরকে দৃঢ়ভাবে বলছি, সাহসিকতার সাথে বলছি, আপনারা আসুন,
আপনারা আসুন, এই গায়ত্রীর যন্ত্র আপনারা ব্যবহার করুন। আপনারা যা চাইছেন 1 বছরের মধ্যে সেই জায়গায় পৌঁছে যাবেন। কারণ সব মানুষের চাহিদা এক না। এটা যদি আমি অঙ্কের ভাষায় বলি 1 2 3 4 5 6 7 8 9 10 দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে একজন মানুষের চাহিদা এক এক রকম। কারোর হয়তো 1 পয়েন্ট দরকার, কারোর হয়তো 2 পয়েন্ট দরকার, কারোর হয়তো 10 পয়েন্ট দরকার। এই পয়েন্ট নিয়েই হচ্ছে সমস্যা। এবার যে পয়েন্ট চাচ্ছেন, যে 1 পয়েন্ট চাচ্ছেন সে হয়তো পয়েন্ট 80 পর্যন্ত চলে গেছে, আর পয়েন্ট 20 হলেই টার্গেটে সে পৌঁছে যান, সে 1 পয়েন্টে পৌঁছতে পারছেন না। যে 10 পয়েন্ট চাইছেন সে হয়তো 9 পয়েন্ট পর্যন্ত পৌঁছে গেছেন, আর 1 পয়েন্ট হলেই টার্গেটে পৌঁছে যান, সে আর 1 পয়েন্ট জোগাড় করতে পারছেন না এবং সে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এবং এই যে জন্ম মৃত্যুর যে রহস্য, ওই যে 1 পয়েন্ট না পাওয়ার জন্য যার মৃত্যু হলো, তার আত্মার শান্তি হলো না। এইখান থেকেই ভারতীয় আধ্যাত্মবাদ, ভারতীয় হিন্দুত্ববাদ, ভারতীয় সনাতন ধর্ম এইখানেই সব তৈরি হচ্ছে। এইখান থেকেই, এই না পাওয়ার যন্ত্রণার থেকেই আমাদের শ্রাদ্ধ শান্তি যত কিছু আমাদের ক্রিয়াকলাপ এগুলো এখান থেকেই তৈরি হচ্ছে বা হয়েছে, এবং আমরা সেগুলো বহন করে যাচ্ছি। গীতাতে বারে বারে বলছে যে ক্রিয়াযোগ, কর্মযোগ এমন এক গুপ্তবিদ্যা এবং রাজবিদ্যা, যেটাকে বলা হচ্ছে রাজবিদ্যা। আজকে এইখানে কাজ করলে ওইখানে ফল হচ্ছে। এটা আমার কথা না, এটা গীতার কথা। গীতা যদি সত্যি হয়, তাহলে রাজবিদ্যা যদি সত্যি হয়, তাহলে আমি যা বলছি এটা হতে বাধ্য। আমি যেটা বলছি এটা হতে বাধ্য। আপনি হয়তো ভাবছেন ও 2 ঘন্টা থেকে ওষুধ দিলে, টনিক লাগালে আমি টার্গেটে পৌঁছে যাবো। হ্যাঁ, আপনি পৌঁছে যাবেন, আপনি যাবেন। আপনি জানেন না আপনি কোথায় আটকে যাচ্ছেন, আপনি জানেন না আপনি কোথায় আটকে যাচ্ছেন, সেটা আপনি জানছেন না। আপনি একজন মুসলমান, আপনি অনেক শক্তি আছে, কিন্তু যে শক্তি যেখানে প্রয়োগ করার দরকার আপনি সেখানে সেই প্রয়োগটা করতে পারছেন না। কেন কি আপনার ব্রেন সেটাকে অ্যাকসেপ্ট করছে না। এটা অতি সূক্ষ্ম, অতি সূক্ষ্ম। হাত ভেঙে গেলে দেখা যায়, পা ভেঙে গেলে দেখা যায়, পেটে কোনো অপারেশন হলে দেখা যায়, কিন্তু মনের যন্ত্রণা দেখাও যায় না, বোঝাও যায় না। কোনো যন্ত্র আবিষ্কার হয়েছে কিনা আমার জানা নাই, কিন্তু তার ক্রিয়াকলাপের মাধ্যমে বোঝা যায় যে সে মন সেখানে পৌঁছতে পারছে না। এবং আমি চাকরি করেও আমি শান্তি পাইনি, আমি চাকরি করেও আমি শান্তি পাইনি। আমি নিজের কথা নিজেই বলছি। আজকে দুনিয়ার লোক চাকরি করার জন্য পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ আমি চাকরি করেও শান্তি পাইনি। তার মানে যন্ত্রণাটা আমার শরীরে নয়, যন্ত্রণাটা আমার মনে ছিল। সেই মনের যন্ত্রণা খুঁজতে 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 শেষ পর্যন্ত 25 বছরের মাথায় এসে আমি এই গায়ত্রী যন্ত্র আবিষ্কার করি এবং মানুষকে প্রচার করি, এবং আমি নিজে ব্যবহার করে আমি আমার টার্গেটে পৌঁছে গেছি। এই টার্গেটে পৌঁছানোর জন্য আপনাদেরকে বলছি, আপনারা 1টা বছর সময় দিন, 1টা বছর সময় দিন। 1 বছরের মধ্যে যে যেখানে আছেন সেইখান থেকে ব্যবহার শুরু করুন, এবং আপনারা আপনাদের টার্গেটে পৌঁছে যাবেন। এরপরে আসি আরো বয়স্কদের কথা, যারা সংসার জীবনে সারাটা জীবন সংসার করে, যারা ধকল সহ্য করে 70 বছর বয়স হয়ে গেছে, চাকরি করতেন বা রিটায়ার করেছেন, ব্যবসা করেছেন, এখন রিটায়ার, তাদের কথা বলছি। তারাও সমস্যায় ভোগে। কি সমস্যা না? সাংসারিক সমস্যা। তাদের তো আর বাইরের যে বহির্জগতের সমস্যা থাকে না, তাহলে সাংসারিক সমস্যা থাকে। এবার সেটা না যায় বলা, না যায় করা, তা আমিও সেটা প্রকাশ করতে চাইছি না। সেই ব্যক্তিরাও যদি এইটা ব্যবহার করে, তারা যতদিন বেঁচে থাকবেন শান্তিতে বেঁচে থাকবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। মৃত্যু হবে না আমি সেটা কখনো বলছি না, বলবো না, সকলকেই চলে যেতে হবে, কিন্তু শান্তিতে যাক, শান্তিতে মৃত্যু হোক, এটাই আমার কামনা। আজকে আমি আমার ছোট্ট ভাব যেটা উঠেছিল, সেই ভাবটা প্রকাশ করার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি এই কথাগুলো আপনাদের যাদের কানে যাবে, আপনারা যদি আমার কথাগুলোর সাথে একমত হন, আপনারা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সকলকে এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আজকে এই ভিডিওটা আমি শেষ করছি। নমস্কার।